বাংলাদেশের ব্যাংকিং খাত এক অদ্ভুত চক্রে ঘুরপাক খাচ্ছে। একদিকে খেলাপি ঋণ ছুঁয়েছে প্রায় 1.8 ট্রিলিয়ন টাকা, যা জিডিপির প্রায় 5%। মানুষ ব্যাংকে টাকাই রাখতে চাচ্ছে না, বা অনেকে যারা অন্যান্য ব্যাংকে বা অনেক ব্যাংকে আগে রেখেছেন এখন পাচ্ছেন না, এমন বাস্তবতা আছে। অন্যদিকে দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টের সংখ্যা এখন প্রায় 9 কোটি। তার মানে মানুষ এখন এই ব্যাংকিংয়েও সহজলভ্যতা খুঁজছে। এই যখন বাস্তবতা, তখন ব্যাংকে আমানতের প্রকৃত সুধার আর মুদ্রাস্ফীতির মাঝে পার্থক্য কিন্তু খুব বেশি নেই। প্রান্তিক মানুষের সঞ্চয়ের জন্য এখনও বড় কোনো বিশেষায়িত ব্যাংক তৈরি হয়নি। তাই প্রশ্ন উঠছে, ব্যাংক কি পুরনো ধারাতেই থেকে যাবে, নাকি ডিজিটাল ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের নতুন পথে এগিয়ে যাব আমরা? সব প্রশ্নের উত্তর জানতে আজকের দ্য বিজনেস আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, এই বিষয়ে কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি সিটিজেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেনকে। আসুন তাকে স্টুডিওতে স্বাগত জানাই। জনাব আলমগীর হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের এই দি বিজনেসের আয়োজনে। আপনার সাথে আমার এরকম সামনাসামনি প্রথম কথা হচ্ছে, এবং আপনার ব্যাংকিং খাতের দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং এখনকার ব্যাংকিং খাতের যে অবস্থা, সেটার আঙ্গিকে আসলে আমরা আজকের যে আলোচনা সেটা একটু সাজিয়েছি। কিন্তু আমি প্রশ্নগুলো খুব গতানুগতিক করবো না, একটু ডিফারেন্ট একটা পার্সপেক্টিভে আপনাকে আমি প্রশ্নটা করতে চাই। আমি একটা কথা বলছিলাম যে এই মুহূর্তে খেলাপি ঋণের পরিমাণ যদি আমি হিসাব করি, সেটা 4 থেকে 5% আমাদের জিডিপির। কেউ বলে এই টাকাটা ফেরত আনা সম্ভব হবে, কেউ বলে সম্ভব হবে না, কেউ বলে আনা যাবে কিন্তু সময় লাগবে। কিন্তু আমার কাছে একটা প্রশ্ন মনে হয়, যেটা পুরো ব্যাংকিং ইন্ডাস্ট্রির ইমেজের থেকে একটা সিস্টেমেটিক রিস্কের মধ্যে এটা ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে এই টাকাগুলো ফেলে দিয়েছে, এই অনিশ্চয়তা, এই টাকাগুলোর প্রাপ্তি নিয়ে। এই জায়গা থেকে আমরা আসলে ঘুরে দাঁড়ানোর অবস্থায় আসতে পেরেছি কিনা গত 1 বছরে বিশেষ করে, এবং সামনে আমাদের আসলে এই ঋণ খেলাপি ঠেকানোর জন্য আর কি করতে হবে? প্রথমত ভিউয়ার্সদেরকে সালাম, এবং আমাকে ইনভাইট করার জন্য আপনাকে এবং যমুনা টিভির কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনি খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। বর্তমানে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আপনি যেটা বললেন যে খেলাপি ঋণের পরিমাণ প্রায় 4,20,000 কোটি টাকা। আমাদের দেশে প্রায় যে লোনস অ্যান্ড অ্যাডভান্স আছে এর 24% এটা ডিক্লেয়ার্ড। হয়তো যদি প্রকৃতপক্ষে আবার আমরা অ্যানালাইসিস করি আর বেশ হচ্ছে, এটা হলে হয়তো এটা বাড়তে পারে। এখন যেটা হয়েছে যে এই যে ঋণ খেলাপি, এটার কয়েকটা কারণ আছে। আপনারা জানেন যে একটা বিজনেস লস আছে কাস্টমারদের পক্ষ থেকে। গত কয়েক বছর কিন্তু বিজনেসে অনেক ধরনের টার্মোইল হয়েছে। আপনার কোভিড, তারপরে রাশিয়া ইউক্রেন যুদ্ধ, মিডল ইস্টে সমস্যা গেল, তারপর এই যে আমেরিকার যে একটা ট্যাক্স আরোপ নিয়ে সমস্যা ছিল, এবং ইকোনমিও ভাইব্রেন্ট ছিল না ইউরোপ আমেরিকাতে। আমাদের এক্সপোর্টটা তো মূলত ইউরোপ এবং আমেরিকার উপর নির্ভরশীল। এই নানান আর্থিক কারণে কিন্তু বিজনেসম্যানরা অনেকেই সমস্যায় পড়েছেন, যার জন্য অনেকেরই কিন্তু ঠিকমতো লোন পরিশোধ করা সম্ভব হয় নাই। আবার ইকোনমিতে কিছু সমস্যা ছিল আমরা জানি, সেখানে অনেকে উইলফুল ডিফল্টারও ছিলেন, সক্ষমতা থাকার পরেও কিন্তু টাকা পরিশোধ করতে পারেননি। দুই দিকে আছে। তো এখন যেটা হয়েছে, প্রকৃতপক্ষে যারা গত কয়েক বছরে সাফার করেছেন বিভিন্ন কারণে, এখন তাদের কিন্তু অনেক সমস্যা হয়েছে, এবং তারা প্রকৃত কারণে কিন্তু লোনটা পরিশোধ করতে পারেননি। এখন আমাদের দেশের ব্যাংকিং সিস্টেম এবং সবার একটা দায়িত্ব আছে এই অবস্থা থেকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি। তো এই ক্ষেত্রে রিসেন্ট কিন্তু অনেকগুলো ভালো পদক্ষেপ এসছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংক অনেকগুলো অ্যাপ্রিসিয়েবল পদক্ষেপ নিয়েছেন। রিসেন্টলি আমরা দেখেছি যে যারা বিজনেসটা ঠিকমতো রান করতে পারছেন না, ক্লাসিফিকেশনের জন্য অনেকে নতুন করে এলসি খুলতে পারছেন না, এবং নতুন করে কোনো লোন পাচ্ছেন না, আর যার জন্য বিজনেসটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারছেন না। এই অবস্থা থেকে উত্তরণের জন্য যেমন কাস্টমাররা যেমন চেষ্টা করছেন, একই সাথে আবার সেন্ট্রাল ব্যাংকেও কিন্তু অনেকগুলো সাপোর্ট নিয়ে এগিয়ে আসছেন। যেমন আপনাকে বলতে পারি, গতকাল পলিসি সাপোর্টের একটা নতুন সার্কুলার হয়েছে। এই পলিসি সাপোর্টে যারা বিজনেসম্যানরা সক্ষম এবং ভবিষ্যতে যদি ওনারা সাপোর্ট পান তাহলে বিজনেসটাকে সুন্দরভাবে পরিচালিত করতে পারবেন, তাদের জন্য কিন্তু অনেকগুলো সুযোগ চলে আসছে। যেমন ওনারা আপনার ধরেন একটা মিনিমাম 2% ডাউন পেমেন্ট দিয়ে এটাকে রিসিল করতে পারবেন। একটা লঙ্গার পিরিয়ডের জন্য ওনারা লোনটাকে রিসিল করতে পারবেন। হ্যাঁ, তারপর নতুন যদি ওয়ার্কিং ক্যাপিটালের দরকার হয়, ব্যাঙ্কগুলো যদি মনে করে যে নতুন ওয়ার্কিং ক্যাপিটাল যদি দেওয়া হয় তাহলে বিজনেসটা সঠিকভাবে পরিচালনা করে, ওনার ওইখান থেকে ক্যাশ ফ্লো জেনারেট করে এবং ব্যাংকের টাকা পরিশোধ করতে পারবেন, তাহলে ব্যাঙ্কগুলো কিন্তু এখন নতুন
লোনও দিতে পারবে তাদের। এখন এই ফ্যাসিলিটিটা যদি হয়ে যায়, প্রকৃতপক্ষে যারা এক্সচেঞ্জ রেট ফ্লাকচুয়েশনের জন্য সাফার করেছে অনেকে, যেটা বললাম, তার বিজনেস লস হয়েছে, তারপরে আমাদের আর্থিক অসঙ্গতির জন্য কিংবা আর্থিক যে টার্মোলটা গেল, আমাদের দেশেও একটা বড় পলিটিক্যাল চেঞ্জ এসছে, তো যারা সাফারার তারা কিন্তু এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো আশা করা যায়। আর একটা জিনিস হয়েছে, আমরা যারা ব্যাংকে আছি আমরা কিন্তু এখন একটা জিনিস দেখতেছি, যারা প্রকৃতপক্ষেই সাফারার আর কারা উইলফুলি টাকাটা দিচ্ছে না, এই লিগ্যাল সিস্টেমটাও কিন্তু এখন আমরা খুব স্ট্রিনজেন্টলি কিন্তু ফলো করার চেষ্টা করতেছি। যারা টাকাটা দিচ্ছেন না তাদের বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে লিগ্যাল সিস্টেমের সাপোর্ট নিয়ে আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। আমি আশা করতেছি যে এটা হয়তো যদি আমরা সঠিকভাবে এটা করতে পারি এবং কাস্টমাররা যদি এই সঠিক ফ্যাসিলিটিটা পেয়ে যায়, তাহলে হয়তো আমাদের যে ক্লাসিফিকেশনের যে প্রবলেমটা, এই প্রবলেমটা থেকে আমরা গ্র্যাজুয়ালি বেরিয়ে আসতে পারবো। এটা হয়তো খুব সহজ হবে না, কিন্তু এটা সম্ভব। তার মানে আমরা ধাক্কাটা সামলে ফেলতে পারবো। ধাক্কাটা হ্যাঁ একটু সময় লাগবে। আর আর্থসামাজিক অবস্থার যে এই যে আপনি বললাম যেটা বিদেশে এক্সপোর্টের বিষয়টা, এখন আমেরিকার সাথে বাংলাদেশের যে ভালো একটা ডিল হয়েছে, এটা যদি আরও বেটার হয়, আমরা এখন শুনছি যে হয়তো ট্যাক্সের পরিমাণ আরও কমতে পারে। যদি এটা হয়, আমাদের এক্সপোর্টটা কিন্তু ভালোভাবে আবার রিগেন করেছে আর কি। এক্সপোর্টটা যদি বেড়ে যায়, লোকাল যেটা আপনার এই ম্যানুফ্যাকচারিং কনসার্নগুলো আছে, তারা যদি ভালোভাবে কোম্পানিগুলো চালাতে পারেন, তাহলে কিন্তু আমরা এই অবস্থা থেকে ভালোভাবে বেরিয়ে আসতে পারবো। একটা কথা সবাই বলেন, এটা খেলাপি ঋণের ধাক্কাই আমি বলবো, সেটা হচ্ছে যে যখন এত পরিমাণ বাজারে খেলাপি ঋণ হয়ে আছে, তখন নতুন করে ঋণ না দিলে তো ব্যাংকের চলবে না। আবার সেটা প্রবৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ, ইনভেস্টমেন্টের জন্য। আবার অনেকে বলেন যে এটা আসলে নতুন ঋণ দেওয়াটা ব্যাংকে আসলে ঝুঁকির মুখে ফেলছে। ব্যাংকগুলো একটু টাকার ক্ষেত্রে এখন খুব সাবধানী, তারা লোন দেওয়ার আগে 5 বার ভাবতে এখন বোধহয় 50 বার ভাবে যে কোনো একটা লোন ডিসবার্স করার আগে। ব্যাংকে একটু স্লো হয়ে গেল কিনা, নাকি এই পেজটা সামনে আবার বাড়বে? না, এখন আপনি যেটা বলছেন ডেফিনেটলি যেই ক্লাসিফিকেশনের যে একটা ধাক্কা এসছে, এটা তো মূলত ব্যাংকিং সিস্টেমের উপরে এসছে। তো ইউজুয়ালি ব্যাংকাররা কিন্তু এখন অনেক কশাস। তো আমরা যেহেতু ব্যাংকিং 24% ক্লাসিফিকেশন হয়েছে, এখন কিন্তু ব্যাংকাররা লোন দেওয়ার আগে অনেক দেখে শুনে ডিউ ডিলিজেন্স করেই কিন্তু লোন দিচ্ছে, যে কোথায় টাকাটা দিলে সেটা ফেরত আসবে। তো এটা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে ইকোনমি যদি ভাইব্রেন্ট হয়, আমাদের এক্সপোর্টটা যদি বেড়ে যায়, লোকাল যারা এন্টারপ্রেনার আছে তারা যদি আবার যদি তাদের বিজনেসটা ভালোভাবে চালাতে পারে, তাহলে কিন্তু ব্যাংকারকে লোন দিতে হবে। যদি ব্যাংকিং সিস্টেম থেকে এখানে কাস্টমারদেরকে সাপোর্ট দেওয়া না হয়, তাহলে কিন্তু ইকোনমিও ঘুরবে না, আপনার ইন্ডাস্ট্রিগুলোও কিন্তু আবার ভালোভাবে চলবে না। তো এখন ব্যাংকারের যেমন দায়িত্ব আছে লোন দেওয়া, ইন্ডাস্ট্রিকে চালানোর জন্য এবং ইকোনমিকে ভাইব্রেন্ট করার জন্য, আবার কাস্টমারদেরও দায়িত্ব আছে যে ব্যাংকিং সিস্টেমের প্রতি মানুষের যে আস্থার জায়গাটা আছে, বিশেষ করে ডিপোজিটরদের, সেটাকে ফিরিয়ে আনার জন্য তাদেরকে কিন্তু লোনটা রিপে করতে হবে ঠিকমতো। তো এখন যদি ওনারা ঠিকমতো রিপে না করেন, তাহলে কিন্তু ব্যাংকিং সিস্টেমের প্রতি আস্থাটা আসবে না। এই ক্লাসিফিকেশন যদি ফার্দার বাড়তে থাকে, তাহলে কিন্তু ব্যাংকগুলোর ক্যাপাসিটি কমে যাবে নতুন লোন দেওয়ার। তো এই ক্ষেত্রে যেমন ব্যাংকারের দায়িত্ব আছে এবং কাস্টমারদেরও কিন্তু দায়িত্ব আছে, যাতে করে তারা ফিউচারে এই সুবিধাটা আবার নিতে পারেন। তো আমার মনে হয় যে আমাদের যারা কাস্টমার আছেন তাদের ভিতরেও কিন্তু আমরা কথাবার্তা বলে দেখছি, তাদের ভিতরে একটা সচেতনতা আসছে যে ব্যাংকিং সিস্টেমে যদি ফার্দার যদি আরও ট্রাবলের মধ্যে পড়ে, টাকাটা যদি প্রপারলি রিপেমেন্ট না হয়, তাহলে কিন্তু ওনারা নতুন করে লোন পাবেন না। আরেকটা জিনিস হচ্ছে, ইকোনমি যদি ভালোভাবে ঘুরে দাঁড়ায়, তাহলে কিন্তু এমপ্লয়মেন্ট ক্রিয়েশনের জন্য কিন্তু নতুন ইন্ডাস্ট্রি করতে হবে, আমাদের নতুন এমপ্লয়মেন্ট ক্রিয়েশন করতে হবে, তারপর নতুন কিন্তু ইকুইটি ইনজেকশন লাগবে এবং লোনও লাগবে। এই জন্য উভয় পক্ষকেই কিন্তু এগিয়ে আসতে হবে। এবং ব্যাংকিং সিস্টেম আমার মনে হয় আমরা যেভাবে এখন দেখে শুনে আগাচ্ছি, এটা ইকোনমিতে আমরাও সাপোর্ট দিতে পারবো এবং কাস্টমাররাও ফিউচারে ভালোভাবে তাদের বিজনেসকে রান করতে পারবেন। একটা প্রশ্ন এখন করতেই চাই, সেটা হচ্ছে যে যখন আপনারা এখন ঋণ দিচ্ছেন, ঋণ দেওয়ার ক্ষেত্রে আপনারা সাবধানী, এটা একটা পার্সপেক্টিভ, বাট আপনারা যখন এখন ঋণ দিচ্ছেন, কোনো পার্টিকুলার সেক্টরগুলোকে বা বড় বড় গ্রাহকদেরকে কোনগুলোকে প্রায়োরিটি রেখে কোন সেক্টরগুলোতে আপনারা এখন ঋণ দিতে বেশি স্বচ্ছন্দ বোধ করছেন? বা সিটিজেন ব্যাংকের পার্সপেক্টিভ থেকে আপনারা আপনাদের সার্ভিসে বা প্রোডাক্টে কিছুটা ইনোভেশন আনার চেষ্টা করছেন কিনা? কনসিডারিং দ্য ফ্যাক্ট, ব্যক্তিগতভাবে আমার মনে হয় যে সব ব্যাংকই সিমিলার প্রোডাক্ট আর সার্ভিস দেয়, স্পেশালাইজড প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে সবার খুব একটা নজর এখন পর্যন্ত নেই। আপনারা তেমন কিছু ভাবছেন কিনা? এখন বাংলাদেশে দেখেন ব্যাংকিং সেক্টরে যে সমস্যাটা হয়েছে, এটা মূলত প্রবলেমটা হয়েছে কিন্তু লার্জ লোনের দিকে। যে বড় বড় ইন্ডাস্ট্রিগুলো আছে, যেখানে
ব্যাংকের লোনের কনসেন্ট্রেশনটা বেশি আছে। প্রবলেমটা কিন্তু সেখানে আছে। যেমন দেখেন, একজন কাস্টমার যদি 500 কোটি টাকা একটা ব্যাংক থেকে নিয়ে নেয়, উনি যদি ডিফল্ট করেন তাহলে ব্যাংকের উপরে কিন্তু অনেক বড় একটা ধাক্কা আসে। এখানে এই যে ব্যাংকিং সিস্টেম কিন্তু প্রবলেম হয়েছে কনসেন্ট্রেশন রিস্কের জন্য। বড় বড় যে লার্জ কর্পোরেট যারা আছে, যারা বেশি লোন নিয়েছেন, একটা ইন্ডাস্ট্রি পড়ে গেলে কিন্তু দেখা যায় যে একটা না, ওর সাথে জড়িত অনেক ক্ষেত্রে 8টা 10টা 15টা ব্যাংক জড়িত থাকে, তাদের সমস্যা হয়ে যায়। এখন এই যে লার্জ লোনের কনসেন্ট্রেশন, এইটা আমাদেরকে কমাতে হবে। যার জন্য এখন আমরা যেটা করতেছি যে আমাদের কিন্তু এসএমই ফোকাসড হতে হবে, এবং আপনার লোনটা বেশিরভাগ কিন্তু ক্ষেত্রে কিন্তু ঢাকায় এবং চিটাগাং বেস্ট কোম্পানিগুলো নিয়ে নিচ্ছে। কনসেন্ট্রেশন দুই যায়, ইন্ডাস্ট্রি কনসেন্ট্রেশন, লার্জ লোন কনসেন্ট্রেশন এবং এই এরিয়া কনসেন্ট্রেশন আছে। আমাদের দেশের কিন্তু এসএমইকে ওইভাবে ফোকাসড করা হয় নাই, কিংবা ব্যাংকগুলো কিন্তু এসএমইকে প্রায়োরিটি দেয় নাই। এখন আমরা যেটা চিন্তা করতেছি যে প্রত্যেকটা ব্যাংকই সম্ভবত এখন এই চিন্তাটাই করতেছে যে লার্জ লোনের কনসেন্ট্রেশনটা কমিয়ে কীভাবে আমরা মিড সেগমেন্টে যেতে পারি, এসএমই এবং রিটেলে কনসেন্ট্রেশনটা বাড়াতে পারি। তাহলে দেখা যায় যে আমি যদি একটা কাস্টমারকে 500 কোটি টাকা লোন দেই, সেখানে যতটা বেনিফিট হবে ইকোনমি এবং সাধারণ মানুষ, তা থেকে যদি এই 500 কোটি টাকাকে আমরা ভাগ করে যদি 500 কাস্টমারকে 1 কোটি টাকা করে দিতে পারি, সেখানে কিন্তু এই যে লোনের রিস্কটা কিন্তু অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। সেখানে কিন্তু আপনি দেখেন এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়বে এবং মানুষের কিন্তু লোনের রিস্কটা বাড়বে। এখন কনসেন্ট্রেশন রিস্কটা যদি আমরা অ্যাভয়েড করতে না পারি, আর এই যে লোনের যে এরিয়া কনসেন্ট্রেশন, এখান থেকেও আমাদের যেতে হবে। সারা দেশের যদি আমরা সুষম আর্থিক উন্নয়ন করতে চাই, তাহলে আমাদের কিন্তু এই ঢাকা চিটাগাং বেসড বিজনেস থেকে বেরিয়ে আমরা রুরাল গ্রামীণ অর্থনীতির দিকে যেতে। জনাব আলমগীর হোসেন, এখানে জাস্ট আমি একটা প্রশ্ন জুড়ে দিতে চাই। যখনই এসএমই লোনের প্রশ্ন আসে, যারা উদ্যোক্তারা যারা ঋণটা নেন, তারা সবসময় বলেন যে তাদেরকে এত ধরনের ডকুমেন্টেশনের ভিতর দিয়ে এবং প্রসেসের জটিলতার ভিতর দিয়ে যেতে হয় যে তারা আসলে লোন পাবেন কিনা সেটা একটা অনিশ্চয়তার ভিতরে তারা পড়েন। এই প্রসেসটা একটু ইজি করা উচিত বলে মনে হয় না, যেহেতু আপনারা একদম প্রান্তিক পর্যায়ে যেতে চাচ্ছেন? না, এখানে আপনি যেটা বলেছেন যে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আপনার কোলাটারাল সিকিউরিটির একটা ইস্যু থাকে, যে লোন নিতে হলে ব্যাংকে কোলাটারাল মানে হয়তো বাড়ি, জায়গা জমি মর্গেজ দিতে হয়। আরেকটা হচ্ছে আপনার কোলাটারাল ছাড়াই কিন্তু অনেক ক্ষেত্রে এসএমই লোন দিচ্ছি ছোট আকারে, সেখানে কিন্তু বেসিক কিছু ডকুমেন্টেশন লাগে। যেমন আপনার এখন এনআইডি যেহেতু একবারে খুব সুন্দরভাবে আমরা ভেরিফাই করতে পারি, এনআইডি একটা ভেরিফিকেশনের মানে প্রসেস হয়ে যাচ্ছে লোনটা যাকে দিচ্ছি আমরা এখানে। তারপর নর্মাল যে ট্রেড লাইসেন্স আদার্স থাকে, এগুলো কিন্তু খুব বেশি বড় ডকুমেন্টেশন না। আর আমরা ছোটো লোনের জন্য যে এই আপনার যে ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস, সেটা কিন্তু অত স্ট্রিনজেন্টলি করি না আমরা। সেই ক্ষেত্রে যে বেসিক ডকুমেন্টেশন, এটা কিন্তু এসএমই লোনের জন্য খুব বেশি দরকার হয় না। এটা ধরুন মিড সেগমেন্ট লোন এবং কর্পোরেট লোনের ক্ষেত্রে বেশি দরকার হয়। প্রান্তিক পর্যায়ে ছোট ছোট এসএমই লোন দেওয়ার জন্য কিন্তু ডকুমেন্টেশনটা অতটা কঠিন না, এটা একটু চাইলেই কিন্তু করা যায়। আর আপনি সিটিজেন ব্যাংকের কথা বলছেন, যে আমরা একটা অবজেক্টিভ কিন্তু নিয়েছি আমাদের ব্যাংকের এই কনসেন্ট্রেশন রিস্কটা অ্যাভয়েড করার জন্য। আমরা কিন্তু ফিউচারে সিটিজেন ব্যাংক আমাদের মূল লক্ষ্য হবে হলো আপনার রিটেল এবং এসএমই সেক্টরের বিজনেসটাকে গ্রো করা। আমরা ব্যালেন্সড ইকোনমিক গ্রোথের জন্য আমরা শুধুমাত্র ঢাকা চিটাগাংয়ের লার্জ কর্পোরেট বেসড বিজনেস না করে আমরা রিটেল এবং এসএমইকে ফোকাস করবে, এবং সারা বাংলাদেশের মানে আমাদের প্রত্যেকটা ডিভিশন এবং প্রত্যেকটা জেলায় আমাদের ব্যাংকিং নেটওয়ার্কটাকে আমরা ছড়িয়ে দেব, যাতে করে রুরাল ইকোনমিকে আমরা সাপোর্ট করতে পারি। এবং আরেকটা বিষয় আছে, দেখেন যে রুরাল ইকোনমির কিন্তু হিউজ আপনার ফান্ড আছে, যেটা আমাদের ব্যাংকিং চ্যানেলের বাইরে কিন্তু বড় একটা ডিপোজিট রয়ে গেছে। রুরাল যদি এলাকায় যদি আমরা আমাদের নেটওয়ার্কগুলো বাড়াতে পারি, এখন অনেক ব্যাংকে যাচ্ছে, তাহলে কিন্তু এই যে আনব্যাংক যে ডিপোজিটটা আছে, সেটা কিন্তু ব্যাংকিং চ্যানেল চলে আসলে কিন্তু ক্যাশ ফ্লোটা কিন্তু অনেক বেড়ে যাবে এখানে। এটা একটা অবজেক্টিভ আছে। আরেকটা হচ্ছে ঢাকা চিটাগাং এবং বড় লার্জ কর্পোরেট গভর্নমেন্ট ইনস্টিটিউশনের ডিপোজিটগুলোর কষ্ট কিন্তু অনেক বেশি। এই রুরাল ইকোনমি থেকে যে আমরা ডিপোজিটটা মোবিলাইজ করতে পারি, সেখানে কিন্তু কস্ট অফ ফান্ডটা ব্যাংকের অনেক কমে যায়, কেন কস্ট অফ ডিপোজিট কম। সেখানে আমরা কাছে অ্যাকাউন্ট যেটা বলি আর কি, সেখানে কিন্তু কনসেন্ট্রেশনটা বেশি। আপনি দেখেন যে এজেন্ট ব্যাংকিং যারা করছে কিংবা সাব ব্রাঞ্চ করে রুরাল ব্রাঞ্চগুলার যদি দেখেন, কস্ট অফ ডিপোজিট কিন্তু রুরাল ব্রাঞ্চগুলার এবং এজেন্ট ব্যাংকিং কিন্তু অনেক কম রাদার দেন এই আরবান ব্রাঞ্চেস। তো এখন রুরাল ইকোনমি থেকে যদি আমরা এই ডিপোজিটটা অ্যাট্রাক্ট করতে পারি, তাহলে ব্যাংকের যেমন কস্টটা কমে যাবে, কস্টটা কমে গেলে সেখানে কিন্তু আমরা আরও লোয়ার রেটে কিন্তু ফাইন্যান্স করতে পারবো। এই জন্য সিটিজেন ব্যাংকের মেইন অবজেক্টিভ কিন্তু হচ্ছে রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে আমাদের প্রেজেন্সটা রুরাল ইকোনমিতে বাড়িয়ে তোলা। তবে এইটার জন্য একটু সময় দরকার। আমরা আমাদের প্রসেসটা ঠিক করতেছি, প্ল্যানিংটা করছি, আমরা হয়তো রুরাল ইকোনমিতে
খুব বড় আকারে যাব। নিঃসন্দেহে এই রুরাল ইকোনমির মানুষের যে আনব্যাংক পপুলেশন তাদের নিয়ে আমি কিছু প্রশ্ন করবো, তার আগে একটি বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমি প্রশ্নগুলো করবো। দর্শক, দি বিজনেসে খুব দ্রুত ফিরছি একটি বিরতির পর, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন। আমি বলছিলাম আনব্যাংকড পপুলেশন নিয়ে আমি একটু প্রশ্ন করব। প্রশ্নটা এরকম, আপনারা প্রান্তিক পর্যায়ে যেতে চাচ্ছেন বা প্রান্তিক পর্যায়ের মানুষের যে অর্থ সেগুলোকে আপনারা ব্যাংকিং সিস্টেমে আনতে চাচ্ছেন, ফাইন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আপনি নিজে দেখেছেন নিশ্চয়ই যে এজেন্ট ব্যাংকিংয়ের জনপ্রিয়তা কিছুটা কমে যাচ্ছে, এই সেন্সে মানুষ এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা মোবাইলের অ্যাকাউন্টে অনেক বেশি টাকা রাখছে। এখন আগামীতে আপনাদের কাছে কি মনে হয়, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস তো এখন ডিজিটাল ব্যাংকের আদল গ্রহণ করছে, ডিজিটাল ব্যাংকের সাথে আপনাদের যখন কম্পিটিশনটা হবে এটা আসলে ফেয়ার গ্রাউন্ডে হবে কিনা, এবং সেটা একটা শক্ত কম্পিটিশন আগামীতে হতে যাচ্ছে কিনা আর্থিক খাতে? দেখেন, সারা পৃথিবী কিন্তু এখন ডিজিটালি মুভ করছে। এখন আমরা আগে তো ম্যানুয়াল ব্যাংকিং করতাম, সেখান থেকে অটোমেশন চলে আসলো, কম্পিউটার বেসড হয়ে গেল সব কিছু। এরপরে এখন কিন্তু মানুষের মেইন ইনস্ট্রুমেন্ট কিন্তু মোবাইল। এখন কিন্তু কম্পিউটার থেকে রিলায়েন্স কিন্তু চলে গেছে মোবাইলের উপরে। এই যে ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে একটার পর একটা, এই ডিজিটাল ট্রান্সফরমেশন ব্যাংকিংয়ের জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এখন আমরা ব্যাংকাররা যদি চিন্তা করি যে আগের মতো কনভেনশনাল ব্যাংকিংয়ে থাকবো, আমি ডিজিটালি ইমপ্রুভ করবো না, ডিজিটাল ব্যাংকিংয়ে যাব না, তাহলে কিন্তু আমরা মানে লং টার্মে কিন্তু সাস্টেইন করতে পারবো না। এখন এমএফএসের কথা বলছেন, এরা কিন্তু ব্যাংকিং সিস্টেমে এবং গ্রামীণ প্রাত্যহিক জীবনে, ইভেন শহরেও দেখেন প্রত্যেকটা একটা রিভলিউশন নিয়ে আসছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু এখন ডিজিটাল ট্রান্সফরমেশন হচ্ছে। এখন ব্যাংকেও কিন্তু ডিজিটালি মুভ করতে হবে। এই ব্যাংকগুলো আমরাও কিন্তু মুভ করতেছি। এখন আমাদের যে একজন কাস্টমার গ্রাহক ব্যাংকে এসে ব্যাংকিং করবেন, অ্যাকাউন্ট ওপেন করবেন, টাকা তুলবেন, সেই যুগ কিন্তু নাই। সামনে কিন্তু ক্যাশলেস সোসাইটি হয়ে যাবে। মানুষজন কিন্তু ফিউচারে এই ব্যাংকে এসে অ্যাকাউন্ট খুলবেন না। তা আমরা এই অবজেক্টিভটা রেখে আমরাও কিন্তু নিজেদেরকে পরিবর্তন করছি এবং ওইটার জন্য প্রিপারেশন নিচ্ছি। সেটা হচ্ছে এখন দেখেন আমরা ডিজিটাল ব্যাংকিং সেবা চালু করেছি। এখন কাস্টমাররা কিন্তু চাইলে ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারছেন। ওনারা কিন্তু ঘরে বসে কিন্তু আগে দেখেন একটা এলসি খুলতে হলে, কোথাও রেমিটেন্স পাঠাতে হলে, ফান্ড ট্রান্সফার করতে হলে কিন্তু ব্যাংকে আসতে হতো কিংবা চিঠি দিতে হতো। এখন কিন্তু মোবাইলের মাধ্যমে কিন্তু অ্যাপগুলো ইউজ করে ওনারা কিন্তু এক অ্যাকাউন্ট থেকে আরেক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারছেন। তারপর এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারছেন। অনেক ধরনের যত ইউটিলিটি বিল আছে সব কিছু পেমেন্ট করতে পারছেন, হ্যাঁ, এবং এফডিআরও খুলতে পারছেন, ওনারা ডিপিএস খুলতে পারছেন। এখন এই যে যেটা বললেন এমএফএস, আমরাও কিন্তু তাদের সাথে দেখছি তারা যেভাবে অ্যাডভান্স করছে, ব্যাংকিং সেবাটাও কিন্তু আমরা ওইভাবে অ্যাডভান্স করতে চাচ্ছি। ফিউচারে আমাদের অবজেক্টিভে হচ্ছে যে ফুললি ডিজিটাল সার্ভিসে ব্যাংক চলে যাবে এবং ক্যাশলেস সোসাইটি হয়ে যাবে। যেই আনব্যাংক পপুলেশন এর কথা আপনি বলছেন, বা যাদের মোবাইল ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টে যারা এখন অভ্যস্ত হয়ে গেছে, আপনি বলছেন তাদের সাথে আগামীতে কম্পিটিশন হবে, বাট তাদেরকে রেগুলার ব্যাংকিংয়ে আনাটা কি খুব সহজ হবে? নতুন কোনো স্কিম আসবে, অফার আসবে, তাদেরকে তো ক্যাশলেস সোসাইটির অন্তর্ভুক্ত করাও কঠিন, কারণ তারা নগদ লেনদেনে অভ্যস্ত। আপনাদের কোনো প্ল্যান আছে কিনা ব্যাংকারদের, আমি সিটিজেন্স ব্যাংকের কথা খালি বলছি না, সার্বিকভাবে ব্যাংকারদের কোনো প্ল্যান আছে কিনা তাদেরকে নিয়ে আসার জন্য, কনসিডারিং দ্য ফ্যাক্ট এজেন্ট ব্যাংকিংও কিন্তু এখন অনেক বেশি যেই গতিতে ছিল এখন সেই গতিটাও কমে গিয়েছে? আপনি যেটা বলছেন যে এজেন্ট ব্যাংকিং, আমি আপনার কথা আসলাম, এজেন্ট ব্যাংকিংয়ের গতিটা, হ্যাঁ ঠিক আছে। এখন যারা মার্জিনাল পিপল কিংবা গ্রামের লোক যাদের বলছেন আর কি, তারা চায় সহজলভ্যতা। এখন কিভাবে তাদের ট্রানজ্যাকশনটা সহজ হবে, তাদের ফান্ড কিংবা ট্রানজ্যাকশনটা কত সহজ হবে, এইটা ইম্পর্টেন্ট। এখন হয়তো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস যারা দিচ্ছেন তাদের সার্ভিসটা হচ্ছে এজেন্ট ব্যাংকিং থেকে বেটার। আবার এজেন্ট ব্যাংকিংয়ে কিছু কিছু সমস্যা আছে আমরা জানি আর কি এখানে হচ্ছে, তো মানুষজনের একটা কনফিডেন্সের বিষয় আছে। তো এখন আপনি যেটা বললেন, হ্যাঁ রুরাল এলাকায় কিন্তু আমরা কাজ করছি আর কি। তো এটা হয়তো খুব সহজ হবে না, কিন্তু এই যে রুরাল পিপলকে আপনি এডুকেট করা, তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসিটা দেওয়া, এটা কিন্তু আমরা ব্যাংকগুলো শুরু করেছি। যেমন আমাদের যদি একটা জেলায় শাখা থাকে, সেই শাখার মাধ্যমে আমরা উপশাখা করতেছি, উপশাখার মাধ্যমে কিন্তু আমরা রুরাল পিপলকে উঠান বৈঠক হচ্ছে, এরকম নানান ধরনের কিন্তু ফাইন্যান্সিয়াল লিটারেসি প্রোগ্রাম হচ্ছে। এখানে ব্যাংকিং সেবায় আসলে কি সুবিধা আছে, তারা কি বেটার ফ্যাসিলিটিস পেতে পারে। এখন দেখেন এমএফএসরা কিন্তু সব সার্ভিস দিতে পারবে না। এখন আমরা এমএফএসদের মাধ্যমে কিন্তু আমরা জয়েন্টলি কোলাবোরেট করেও কিন্তু অনেক সার্ভিস লঞ্চ করতেছি। আপনি দেখেন এখন এখানে ডিপিএস করা, অ্যাকাউন্ট খোলা, এগুলি হচ্ছে। আবার অনেক কিন্তু থার্ড পার্টি ভেন্ডারও কিন্তু অনেককে এগিয়ে আসছে যে সার্ভিস দেওয়ার জন্য ব্যাংকের সাথে তারা পার্টনারশিপ করে রুরাল এলাকায় সার্ভিস দিবে। সেখানেও কিন্তু ব্যাংকের একটা পার্টনারশিপ থাকবে, ব্যাংকের একটা
এখানে ধরেন অ্যাক্সেস থাকবে। তো এখন যদি এটা আমরা করতে পারি, এখন ডেফিনেটলি যে আমাদেরকে ব্যাংকিং সার্ভিসের ব্যাংকে আসলে যেই বেনিফিটটা কাস্টমাররা পাবে সেটা কাস্টমারকে বেটার ভালোভাবে বোঝাতে হবে এবং আমাদের সার্ভিসটাকে সহজলভ্য করতে হবে। কিভাবে কাস্টমাররা খুব সহজে ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবে, কিভাবে ব্যাংকে আসলে কি অ্যাডিশনাল বেনিফিট পাবে, এগুলি নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা অলরেডি আমরা কাজ করতেছি। যেমন ধরেন কিভাবে আপনার ইকেওয়াইসির মাধ্যমে আমরা অ্যাকাউন্ট খুলতে পারি, কিভাবে আপনার রুরাল পিপলরা সহজে, বিশেষ করে যারা একটু অল্প শিক্ষিত, তারা কিভাবে বেটার ওয়েতে ব্যাংকিং সেবাটা পেতে পারেন। ছোট ছোট লোন হতে পারে যে আমরা লোনটাকে কত সহজলভ্যভাবে কাস্টমারদের কাছে পৌঁছে দিতে পারি, আমাদের প্রসেসটাকে ইজি করা এবং লোন অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে এটাকে সহজ করা, যাতে করে কাস্টমার সহজেই বুঝতে পারেন। এই জিনিসগুলো নিয়ে আমরা কিন্তু কাজ করছি। প্রত্যেকটা ব্যাংকে এখানে কাজ করছে। আমরা চ্যালেঞ্জের জায়গাটা বুঝতে পারছি যে আমাদের সাস্টেনেবিলিটির জন্য এবং এই রুরাল পিপলদের কাছে রিচ করার জন্য আমাদের এই সার্ভিসটাকে সহজলভ্য করতে হবে, ইজি করতে হবে, যাতে করে কাস্টমার সহজে এই সার্ভিসটা পেতে পারেন। এটা প্রতিনিয়ত আমরা ডেভেলপমেন্টের ভিতরে আছি, এটা ডেভেলপমেন্টটা চলতে থাকবে। আশা করি রুরাল পিপলরাও এটার সাথে অ্যাকাস্টমড হয়ে যাবে আর কি সহজেই। আমরা যখন ক্যাশলেস সোসাইটি আলোচনা করি বা আমাদের ট্রেড ভলিউমের মানে বাড়ানোর কথা বলি, আমরা তখনই যখন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যাওয়ার কথা বলি তখন একটা আলোচনা বিশেষ করে ইয়াংরা এই প্রশ্নটা খুব করে, সেটা হচ্ছে যে আমরা কবে গ্লোবাল ট্রানজাকশন প্রসেসের ভিতরে ওভারঅল ঢুকবো। যদি আমরা আমাদের তারল্য সংকট এই মুহূর্তে কিছুটা সামাল দিচ্ছি, বাট এরকম কোনো সুযোগ কি আছে আসলে আমরা গ্লোবাল যে মানি মার্কেট সেটার একটা পার্ট হব, বা আমরা ইনভেস্টমেন্ট ব্যাংকিং পুরো পরিসরে শুরু করব পশ্চিমা দেশগুলোর আদলে, নাকি আমরা এই গতানুগতিক ব্যাংকের ট্রেন্ডই ধরে রাখতে চাই সবসময়? আপনারা আসলে ওই ভিশনটা দেখেন কি না? না, আপনি যেটা বলেছেন যে ব্যাংকিং সিস্টেমে আপনি দেখেন, এর আগে কিন্তু আমরা কথা বলেছি যে ব্যাংকিং সিস্টেমে নানাবিধ সমস্যা আছে। যে আমাদের সিএল একটা সমস্যা, যে ক্লাসিফাইড লোন, আমরা কিন্তু এর আগে ঠিকমতো যখন ডলার ক্রাইসিস ছিল ডিউলি কিন্তু ফরেন যে অব্লিগেশনের পেমেন্টগুলো করতে পারি নাই, সেখানে কিন্তু আমাদের একটা রেপুটেশনাল রিস্ক ছিল। এখন কিন্তু যদি আপনি বলেন যে গত এক বছরে কিন্তু সিচুয়েশন কিন্তু অনেক ইমপ্রুভ করেছে। আপনি যদি রিজার্ভের কথা বলেন, রিজার্ভ কিন্তু অনেক বেড়েছে, আমাদের রেমিটেন্স ফ্লোটা বেড়েছে এবং আপনার গ্লোবাল যে ট্রানজ্যাকশনগুলো এটা কিন্তু অনেক ইজি হয়ে গেছে। আগের মতো কিন্তু সমস্যাটা নেই। এখন আপনি যেটা গ্লোবালাইজেশনের যে কথাটা বলছেন এবং গ্লোবাল ট্রানজ্যাকশনে আমরা পৃথিবীতে উন্নত দেশগুলো, ইউরোপ আমেরিকা যেভাবে ইন্টারন্যাশনাল ট্রেডগুলো, ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশনটা করে সেটা করবে, এটার জন্য কিন্তু সময় লাগবে। আমরা কিন্তু যাচ্ছি এখন কিন্তু কস্ট অফ ডুইং বিজনেস কিন্তু আমাদের আরেকটা যে কান্ট্রি রেটিংয়ের একটা বিষয় আছে, আপনি দেখেছেন যে সব কিছুই কিন্তু এই গ্লোবাল ট্রেডের সাথে অনেক কিছু জড়িত আছে। আমাদের কান্ট্রি রেটিং যেমন জড়িত আছে, আমাদের সক্ষমতার বিষয় আছে, তারপর আমাদের ব্যাংকিং সিস্টেমের প্রতি বিদেশি যে প্রতিষ্ঠানগুলো আছে, বিদেশি ব্যাংকগুলো আছে, তাদের কনফিডেন্সের বিষয় আছে। ন্যাচারালি আমাদের যে ব্যাংকিং সিস্টেমে যে সাম্প্রতিক সমস্যা, এটার জন্য কিন্তু অনেক কিন্তু ফরেন ব্যাংকের কিন্তু কনফিডেন্সটা কমে গেছে। এটা কিন্তু আমাদের রিগেইন করতে হবে। তারপরে কিন্তু আমাদের যে এই ফরেন পার্টনার্স আছে তাদের সাথে কিন্তু আমাদের গ্রাজুয়ালি কিন্তু এই আমাদের রিলেশনশিপটি স্ট্রঙ্গার করতে হবে এবং গ্লোবাল ট্রানজ্যাকশানগুলোকে আপনার একবার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে নিতে হবে। এই জন্য আমাদের সময় লাগবে। আমরা হয়তো ফিউচারে এটা কাটিয়ে উঠতে পারবো এবং ওই প্ল্যাটফর্মে যেতে পারবো। আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যেটা বলে আমরা একটা বিরতি নিব, সেটা হচ্ছে যে এই মুহূর্তে আমাদের ব্যাংকের সংখ্যা 60-এরও বেশি এবং আমি বলছিলাম যে সবাই এক ধরনের একই বাজারে সবাই সব ধরনের প্রোডাক্ট আর সার্ভিস বিক্রি করছে। স্পেশালাইজড ব্যাংকগুলো যে খুব ভালো করছে তা না, যেগুলো যেই উদ্দেশ্য তৈরি করা হয়েছিল। এখন কি আপনার কাছে এসে আপনাদের ব্যাংকারদের এই কথা মনে হয় কিনা যে এতগুলো ব্যাংক আসলে দরকার ছিল না? যদি তাই হয়ে থাকে, আমরা দেখেছি থাইল্যান্ড, মালয়েশিয়া বা সাউথ ইস্ট এশিয়ার দেশগুলো তাদের ব্যাংকের সংখ্যা একদম গ্র্যাজুয়ালি কমিয়ে এনেছে। আমরাও মার্জারের কথা বলছি, কিন্তু সামনে আসলে আরও বড় পরিসরে এই ড্রাইভটা দরকার হবে কিনা, নাকি সবাই এখন যেভাবে কম্পিটিশন করছে মোটামুটি এই ধাক্কাটা সামনে ফেলতে পারলে আমরা পেরে যাব? না, আপনি যে কথাটা বলেছেন যে ব্যাংকের সংখ্যা বেশি বা কম, হ্যাঁ, এখানে আসলে ভীষণটা অবজেক্টিভটা দেখেন। এক সময় গভর্নমেন্টের কয়েকটা ব্যাংক ছিল, তারপরে প্রাইভেট ব্যাংক আসলো। এখন আপনি বাংলাদেশে এখন 61টা ব্যাংক আছে। তো এটাকে অনেকে বলে খুব বেশি আছে। আপনি যদি ইউরোপ আমেরিকাতে দেখেন যে যেগুলি গ্লোবালি ট্রানজ্যাকশন করে সেই ব্যাংকের সংখ্যা কিন্তু কম, কিন্তু জাপান বলেন, ইউরোপ আমেরিকাতে ছোটো ছোটো কিন্তু শত শত ব্যাংক আছে। এমন কিছু কিছু ব্যাংক আছে যে এক একটা রিজনেই শুধু ব্যাংকিং করে, এক একটা কমিউনিটির ভিতরে ব্যাংকিং করে। অনেকে কিন্তু অনেক ব্যাংকের সংখ্যা কিন্তু অনেক, কিন্তু সে তুলনায় কিন্তু বাংলাদেশে যে আপনার মানুষ
এত মানুষ, 18 কোটি মানুষ, এত বড় একটা প্রসপেক্ট, এখানে কিন্তু 61টা ব্যাংক কিন্তু খুব বেশি বলে মনে হয় না আমার। তো এখানে ইস্যুটা হচ্ছে যে আমরা এখানে সুশাসনটা ঠিকমতো রাখতে পারছি কিনা, ব্যাংকগুলো সঠিকভাবে পরিচালিত করতে পারছি কিনা। ব্যাংকের সংখ্যা বেশি হলে সুবিধা হচ্ছে আপনার অ্যাক্সেসটা কিন্তু ইজি হয়ে যায়। এখন এতগুলো ব্যাংক থাকার ফলে আমরা এত বেশি কম্পিটিটিভ হওয়ার ফলে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু চাচ্ছি যে কাস্টমারকে আরও কীভাবে বেটার সার্ভিস দিতে পারি। কম্পিটিশন যেখানে বেশি হবে সেখানে কিন্তু বেনিফিটটা কাস্টমারদের বেশি হবে, তাই না? এখন যদি এখানে ধরেন বাংলাদেশে এতগুলো ব্যাংক না হয়, যদি 10টা ব্যাংক থাকতো, তাহলে কাস্টমারদের কিন্তু এই ব্যাংকগুলোতে রিস্ক করা আরও ডিফিকাল্ট হতো। এখন এই ব্যাংকের সংখ্যা বেশি হওয়ায় আপনার কাস্টমারদের কিন্তু ব্যাংকে রিস্ক করা সহজ হয়েছে, কম্পিটিশন অনেক বেড়েছে, এবং এই জন্য কিন্তু প্রত্যেকটা ব্যাংকে কিন্তু এখন কোন কোন সেক্টর আরও কি বেটার সার্ভিস দিতে পারবে, কীভাবে কাস্টমারকে অ্যাট্রাক্ট করতে পারবে, কিভাবে তাদেরকে ব্যাংকিং চ্যানেল ভিতরে নিয়ে আসতে পারবে, এটা কিন্তু চিন্তা করছে। ব্যাংকের সংখ্যা কম হলে কিন্তু এটা হতো না। এখানে সমস্যাটা যেটা হয়েছে, এখানে আমাদের সুশাসন এবং ব্যাংকটাকে আমরা সঠিকভাবে পরিচালিত করতে পারছি কিনা। এখন আপনি ব্যাংকের সংখ্যা যদি কমিয়ে ফেলেন, এখানে যদি ব্যাংকের সংখ্যা অর্ধেকও করে দেওয়া হয়, যদি আমরা সুশাসন যদি নিশ্চিত করতে না পারি, ব্যাংকটাকে যদি কর্পোরেট গভর্নেন্সটা আমরা ঠিক করতে না পারি, এবং আমাদের যে লোন ডিসবার্সমেন্ট, বিশেষ করে লোন দেওয়ার ক্ষেত্রে যদি আমরা প্রপার এবং ডিউ ডিলিজেন্স অ্যাসেসমেন্টটা করতে না পারি, তাহলে ব্যাংকের সংখ্যা কমিয়ে কোনো লাভ হবে না। ওকে, সেই একই জিনিস হবে। আমি এখানে জাস্ট একটু ছোট্ট করে জুড়ে দিতে চাই, সেটা হচ্ছে যে ব্যাংকের অপারেশনাল কষ্ট তো এই মুহূর্তে আপনারা কমানোর চেষ্টা করছেন বা ডিজিটাল হওয়ার এক ধরনের উদ্যোগ আছে। প্রান্তিক পর্যায়ে গেলে কি সেই অপারেশনাল কস্ট কমানো সম্ভব হবে, নাকি তখন আপনারা এত লাক্সারিয়াস ব্রাঞ্চ না করে একটু ছোট পরিসরে সাব ব্রাঞ্চ বা এই ধরনের প্ল্যান নিয়ে এগোবেন? এখানে কিন্তু দেখেন যে ঢাকা শহর চিটাগাংয়ের ব্রাঞ্চ আর রুরাল ব্রাঞ্চ কিন্তু এক না। এখানে হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংকেরও কিন্তু এখানে ভালো একটা উদ্যোগ আছে। রুরাল ব্রাঞ্চে কিন্তু আমরা চাইলে অনেক বড় একটা জায়গা নিতে পারি না, এখানে সেট করা আছে রুরাল ব্রাঞ্চ কতটুকু জায়গায় হবে, আবার সাব ব্রাঞ্চে কতটুকু জায়গা হবে। ইচ্ছে করলে কিন্তু আপনি অনেক কষ্ট করতে পারবেন না। আরেকটা হচ্ছে অবজেক্টিভ হচ্ছে আমার গ্রামেগঞ্জে কিন্তু অনেক লাক্সারি করার দরকার নাই, অনেক লাক্সারি ব্রাঞ্চ করার দরকার নেই, আমি ফার্নিচারটাও কম নিতে পারি। এখানে হিউম্যান রিসোর্স যেটা বললেন, হিউম্যান রিসোর্স একটা হিউজ কস্ট আছে অপারেশনের। তো এখন আমার রুরাল ব্রাঞ্চগুলোতে কিন্তু অত হাই লেভেলের অফিসার দিতে হচ্ছে না, জুনিয়র লেভেল অফিসারের কাজ করতে পারছে, কস্ট কিন্তু অনেক কম। আর আপনি যেটা বললেন যে রুরাল এলাকায় কিন্তু কস্ট অফ ডিপোজিট কিন্তু কম। প্রত্যেকটা ব্যাংকেই রুরাল যদি ব্রাঞ্চগুলোর ডিপোজিট দেখেন, কস্ট অফ ফান্ড দেখেন, কস্ট অফ ডিপোজিট দেখেন, শহরের ব্রাঞ্চগুলো থেকে অনেক কম। সেখানে আমাদের যদি বেশি শাখা করতেও হয়, সেখানে আমার অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট কিন্তু তুলনামূলকভাবে কম হচ্ছে, এবং ব্যাংকের কিন্তু ওভারঅল কস্টও কম হচ্ছে। সেই ক্ষেত্রে রুরাল ব্রাঞ্চ যতই আমি করি, আমার শহরের ব্রাঞ্চ থেকে কিন্তু এটা মোর কস্ট ইফেক্টিভ, এবং ব্যাংকের জন্য কিন্তু এটা বেনিফিশিয়াল। সেই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে আমাদের ভিশনটা আলাদা আছে। আমরা শহরের ব্রাঞ্চে এক ধরনের খরচ করবো, এক ধরনের ইন্টেরিয়র করব, আমরা রুরাল ব্রাঞ্চের জন্য আরেক ধরনের করবো, আবার সাব ব্রাঞ্চের জন্য আরেক ধরনের করব। সেই ক্ষেত্রে এটা কিন্তু ম্যানেজমেন্ট চিন্তা করি কস্ট ইফেক্টিভনেস কোনটা হবে, কিভাবে করলে ব্যাংকের প্রফিটেবিলিটি বেটার হবে, সেটা কিন্তু চিন্তা করেই করছে, আমরা করছি। নিঃসন্দেহে। আমরা আরেকটি বিরতি নিচে জনাব আলমগীর হোসেন, ফিরে এসে আপনাকে আমরা র্যাপিড ফায়ার প্রশ্ন করবো, আরও কিছু প্রশ্নের উত্তর জানবো। দর্শক, একটি বিরতির পর আবারও ফিরছি, আমাদের সাথেই থাকুন। আবারও স্বাগত, আপনারা দেখছেন দ্য বিজনেস। আমাদের সাথে স্টুডিওতে আছেন সিটিজেন্স ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলমগীর হোসেন। জনাব আলমগীর, আমাদের এখানে যারা ইয়াং জেনারেশন, যারা আপনার মতো হতে চায়, আপনার মতো বড় ব্যাংকার হতে চায়, তারা আপনার জন্য প্রশ্ন পাঠায়। আমাদের শোয়ের মাধ্যমে তারা এই প্রশ্নটা পাঠাতে পারে। এই প্রশ্নগুলো আমরা র্যাপিড ফায়ার তৈরি করি, একটু দ্রুত উত্তর দিতে হয়, বাট উত্তর দিতে বেশ মজাও লাগে। আমি প্রথম প্রশ্নটা করছি, 1 নম্বর প্রশ্ন। আপনার কাছে ব্যাংকিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটিকে মনে হয়, নিয়ন্ত্রণ নাকি উদ্ভাবন? উদ্ভাবনকে আপনার চ্যালেঞ্জ মনে হয়। দ্বিতীয়ত, কাস্টমার আস্থা হারাচ্ছে বলে মনে হলে আপনি প্রথমে কোন পদক্ষেপ নেবেন? সেবার মান বাড়াবেন নাকি কমিউনিকেশন স্ট্র্যাটেজি চেঞ্জ করবেন? আমি দুটোই করব, কোনোটাকে প্রায়োরিটি দেবেন না? প্রায়োরিটি হচ্ছে কি, আমার সেবার মান তো অবশ্যই বাড়াতে হবে, সেবার মান বাড়াবো, আবার ওই বার্তাটা সবাইকে আপনি পৌঁছে দেবেন। 3 নম্বর প্রশ্ন, এমন কোন ব্যাংকিং প্র্যাকটিস যেটার চর্চা এখনো বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে খুব বেশি হয় না, কিন্তু এটা হলে খুব সত্যি কাজে লাগতো? এমন কোনো চর্চার কথা আপনার মনে পড়ে যে এই প্র্যাকটিসটা আরেকটু বাড়লে ভালো হতো? প্র্যাকটিস বলতে আপনার ব্যাংকিংয়ে, যেমন আমাদের ফরেন ট্রেড বিজনেসের জন্য যদি বলি, এখনও অনেকে ব্রাঞ্চে এসে কিংবা ব্যাংকে এসে বিজনেস করেন, কিন্তু এটা আমাদের ডিজিটাল হওয়া উচিত, যাতে করে মানুষের ফিজিক্যাল প্রেজেন্সটা না লাগে। যেমন আপনার ধরেন, যাতে করে ঘরে বসেই ট্রেড বিজনেসটা করতে পারেন। এটা শুরু হয়েছে কিছু কিছু ব্যাংকে, কিন্তু এটা ডেভেলপ করতে হবে।
ওকে, চতুর্থ প্রশ্ন, সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কিসে বেশি ভরসা করেন? প্রযুক্তিকে বেশি বিশ্লেষণ করেন অর্থাৎ ডেটাকে অ্যানালাইসিস করেন, নাকি আপনি ইন্টারপার্সোনাল ইনপুট বেশি নেন অর্থাৎ অন্যদের কাছ থেকে বেশি শোনেন? আসলে ডেটা ইম্পর্টেন্ট। আমরা যখনই কোনো অ্যানালাইসিস করি, বিশেষ করে লোনস অ্যাডভান্সের ক্ষেত্রে সে ফাইন্যান্সিয়াল প্যারামিটারগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট থাকে। ফাইন্যান্সিয়াল প্যারামিটার ডেফিনেটলি, তারপর আমরা তো আদার যেটা ইন্টারেকশন করা, কাস্টমার সাথে কথা বলা, বুঝতে চেষ্টা করি, সেটা করি। কিন্তু এক সময় ছিল যে আপনার নেম লেন্ডিং হতো, এখন কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস ডেটা ব্যাংকের কাছে বেশি ইম্পর্টেন্ট। ওকে, 5 নম্বর প্রশ্ন, আগামী 5 বছরে তরুণ ব্যাংকারদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং কোনটা হবে? ডিজিটাল ব্যাংকিং, ডিজিটাল ট্রেনিংটা নিতে হবে আর কি। এখন ধরেন ঘরে বসে নিতে পারে। আর আরেকটা হচ্ছে যে আগে যে ট্রেনিং ছিল আমাদের, ট্রেনিংটা তারপর ডেভেলপমেন্টটা হতো কি আপনার ট্রেনিং একাডেমি বেসড। এখন কিন্তু ডিজিটাল ট্রেনিং, ডিজিটাল ব্যাংকিং করতে হবে, ডিজিটাল ট্রেনিংটার দিকে এগোতে হবে বেশি। ওকে, 6 নম্বর প্রশ্ন, ভুল সিদ্ধান্ত যদি কখনো হয়ে যায় আপনি তখন কি করেন? সমস্যার কারণ আগে খুঁজবেন নাকি আগে টিমের মনোবল ঠিক রাখবেন? টিমের মনোবলটা তো অবশ্যই ঠিক রাখতে হবে, কেননা টিম যদি মনোবল হারিয়ে ফেলে তাহলে কিন্তু আপনি ভালো পারফর্ম করতে পারবেন না। টিমের মনোবলটা আপনাকে ঠিক রাখতে হবে। তারপর ভুল যদি হয়ে যায় তাহলে আমাদের কিন্তু আমরা দেখি কেন ভুলটা হলো, যাতে করে রিপিটেশন না হয়, এটা প্রিভেন্টিভ মেজার কি নিতে হয়, আমরা কিন্তু মেজারটা নেই। ওকে, তার মানে টিমের মনোবলটা ভালো রাখলে তারাও কিন্তু তাদের কাজটা তখন দ্রুত ভালো মতো করতে পারে। গুরুত্বপূর্ণ উত্তর। পরের প্রশ্নে চলে যাচ্ছি, 7 নাম্বার, ব্যাংকের ব্র্যান্ড বিল্ডিং কি শুধুই মার্কেটিং নাকি বিশ্বাস গড়ে তোলার স্ট্র্যাটেজিও এখনকার বাস্তবতায়? এখনকার বাস্তবতায় বিশ্বাস গড়ে তোলাটা বেশি ইম্পর্টেন্ট, কেননা বর্তমানে ইন্ডাস্ট্রিতে আপনার কিন্তু বিশ্বাসের জায়গায় ঘাটতি হয়েছে। পাবলিক কনফিডেন্স, কাস্টমার্স কনফিডেন্স, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমরা 8 নম্বর প্রশ্নে যাচ্ছি, লিডারশিপে কোনটা বেশি জরুরি, দৃঢ়তা নাকি নমনীয়তা? দৃঢ়তা। সফট হওয়া যাবে না। আপনি সফট হবেন সফট হওয়ার জায়গায়, কিন্তু দৃঢ়তা মানে এই না কিন্তু আপনি রুড হচ্ছেন। দৃঢ়তা হচ্ছে আপনাকে কনফিডেন্ট হতে হবে। ওকে, ফেয়ার এনাফ। 9 নম্বর প্রশ্ন, আপনি অবসরে কি করেন? আমি অবসরে বই পড়ি, গান শুনি। ওকে, 10 নম্বর প্রশ্ন, একটু হাইপোথেটিক্যাল সিচুয়েশন এখানে আমরা সবাইকে দিই, আপনাকেও দিচ্ছি। এটা তরুণরা জানতে চায় যে ধরুন গ্রাহক অভিযোগ বেড়ে যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাংকের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে কোনো কারণে, আপনি কি প্রথমে টিমের প্রসেস ঠিক করবেন নাকি পাবলিক রিলেশনের ব্যাপ্তি বাড়াবেন বা পরিধি বাড়াবেন? এরকম হয় কিনা কখনো জানি না, বাট কখনো যদি এরকম হয় আপনি কি করবেন? আপনার স্ট্র্যাটেজি কি হবে? আমার স্ট্র্যাটেজি পাবলিক রিলেশনটা বাড়ানো, কারণ হচ্ছে যদি পাবলিক কনফিডেন্স নষ্ট হয়ে যায় এটা ইম্পর্টেন্ট। প্রতিষ্ঠানের জন্য অনেক বড় ক্ষতি হয়। আগে মানুষকে বোঝাতে হবে, জানাতে হবে যে আমাদের জায়গাটা ক্লিয়ার করতে হবে আসলে কি, তাই না? ওকে, আমরা র্যাপিড ফায়ারের অংশটি শেষ করলাম। আশা করি যাদের যে উত্তর দরকার তারা সেটি পেয়ে গিয়েছে। এবার একটু বড় প্রশ্নের দিকেই যাচ্ছি। আমরা জানতে চাই এবং নতুন ব্যাংকাররা জানতে চায়, আপনারা বলছেন যে আমরা সামনে ডিজিটাল হব, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা ফিনটেক, ডিজিটাল ব্যাংকিং যাই বলি না কেন, তারাও এখন প্রযুক্তি দিয়ে বেশি কাজ করে। এক ধরনের ধারণা তৈরি হয়েছে যে আগামীতে হয়তো ব্যাংকারদের সংখ্যা কমে যাবে, এত বেশি ব্যাংকার লাগবে না। সো যারা ব্যাংকিংয়ের জগতে আসতে চায় আগামীতে ক্যারিয়ার নিয়ে, তারা কিছুটা টেনশনে আছে। আপনি তাদের টেনশন দূর করার জন্য কি বলবেন, নাকি টেনশন দূর করার সুযোগ নাই? আমি আপনাকে একটা জিনিস বলি, যে এই যে একটা বললেন যে ডিজিটাল হলে মানুষের প্রয়োজন কমবে, আসলে জিনিসটা হচ্ছে ডিজিটাল হলে মানুষের প্রয়োজন কমে। যেমন এখন যদি একটা ব্রাঞ্চে ধরুন 20 জন লোক লাগে, সেই ব্রাঞ্চে কিন্তু হয়তো 10 জন লোক লাগবে। এর মানে এই না লোক সংখ্যা কম লাগবে, কারণ এখানে কিন্তু ব্যাপ্তি, বাংলাদেশে কিন্তু বড় একটা জায়গা আছে এখন আনব্যাংকড। আমাদের কিন্তু সারা বাংলাদেশে ছড়িয়ে পড়লে অনেক বেশি শাখা লাগবে কিংবা অনেক বেশি ব্যাংকিং চ্যানেলটা লাগবে, সেখানে কিন্তু এমপ্লয়মেন্ট অপরচুনিটি অনেক ক্রিয়েট হবে। এখানে তরুণ প্রজন্মের কিংবা যারা ইন্ডাস্ট্রিতে আসবেন কিংবা এখন যারা আছে তাদের কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই। ডিজিটাল হলে যেটা হবে, হয়তো আমরা একজন অনেক কাজ করতে পারবো, কিন্তু কাজ তো আমাদের আরও অনেক করতে হবে। এই দেশের ইকোনমি অনেক গ্রো করবে, 18 কোটি মানুষের ইকোনমি, তাই না? এই সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা হবে না। আপনার কি মনে হয় অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসে যারা ব্যাংকিং এখন করছে তাদের জন্য ব্যাংকিংয়ের ক্যারিয়ার অনেক বেশি লম্বা হবে আগামীতে? অন্য বলতে আপনি কি ব্যাংকিং নিয়ে পড়েনি, ফাইন্যান্স নিয়ে পড়েনি বা বিজনেস নিয়ে পড়েনি, হয়তো ইঞ্জিনিয়ারিং পড়েছে, আমি আপনাকে একটা জিনিস বলি, আমি কিন্তু ব্যাংকিং নিয়ে পড়িনি, আমি ইংলিশে মাস্টার্স করেছি ঢাকা ইউনিভার্সিটি থেকে। এখন ব্যাংকিং সার্ভিস প্রফেশন, এখানে কিন্তু আপনার স্পেশালাইজড কোনো সাবজেক্ট থেকে এসে ভালো করতে পারবে এরকম না। আমি দেখেছি যারা ব্যাংকিং সেক্টর অনেক ভালো করেছেন, অনেক উজ্জ্বল নক্ষত্র, তারা কিন্তু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। এখানে যেটা হচ্ছে যে ব্যাংকিং সার্ভিস প্রফেশন, এখানে কিছু কিছু স্পেসিফিক জায়গা ছাড়া ওই কাউকে MBA পাস করে আসতে হবে, BBA পাস করে আসতে হবে,
ইকোনমিক্স থেকে পাশ করার দরকার নেই, কিন্তু এখানে স্পেশালাইজড কিছু জায়গার জন্য এটা দরকার। কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু যে কোনো ডিসিপ্লিন থেকে আসলেই যদি ডেডিকেশনটা থাকে, হার্ডওয়ার্ক করে, শেখার চেষ্টাটা থাকে, তার প্রত্যেকটা ডিসিপ্লিন থেকে, প্রত্যেকটা সাবজেক্ট থেকে এসে কিন্তু ব্যাংকে ভালো করতে পারবেন। এটা এমন স্পেশালাইজড কোনো সাবজেক্টের দরকার নেই ইফেক্টিভলি, কিছু কিছু জায়গা ছাড়া। ডেফিনেটলি। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে ব্যাংকিংয়ে এই মুহূর্তে যারা আসছেন তারা অনেকেই মনে করেন যে ব্যাংকগুলো সামনে গিয়ে আসলে এক্সিস্টিং ব্যাংকের কথা বলছি, তারা মনে করেন যে ওই যে কর্মী ছাঁটাইয়ের কথা বললাম, তারা মনে করে যে কর্মীর সংখ্যা কমে গেলে তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে। এখন তারা কি তাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য আর কিছু করতে পারে যেটা তাদেরকে ব্যাংকিং ক্যারিয়ারকে আরেকটু লম্বা করতে পারে? মিড লেভেলে যাদের সাথে আমি কথা বলি তারা এই টেনশনটাই কিন্তু ভোগেন। এখন দেখেন এখানে যেটা হয়েছে যে কিছু কিছু ব্যাংকে হয়তো সমস্যা হয়েছে, তাদের হয়তো যেমন এখন মার্জার যদি হয় সেখানে কিছু একটা হতে পারে, তবে ডেফিনেটলি মনে হয় চাকরি যাবে না, কারণ সব জায়গায় কিন্তু লোক লাগবে। ব্যাংকিং ইন্ডাস্ট্রিটা কিন্তু এক্সপ্যান্ড করছে, মানে ব্রাঞ্চের সংখ্যা বাড়ছে, রুরাল ইকোনমিতে আমরা যাচ্ছি, মানুষ কিন্তু লাগবে এখানে। আমার মনে হয় টেনশন কিছু না। এখন যেটা বলছেন যে প্রফেশনাল ডেভেলপমেন্টের জন্য, স্কিল ডেভেলপমেন্টের জন্য কিন্তু ট্রেনিং নিতে হবে, লেখাপড়া করতে হবে। এই যে ব্যাংকিং কিন্তু একটা সায়েন্স, তাই না? এটা কিন্তু আগে বলতো যে ক্যারানি মার্কা জব ব্যাংকিং। আসলে ব্যাংকিংয়ের যত ডেভেলপমেন্ট হচ্ছে, যত চেঞ্জ হচ্ছে, বাংলাদেশের খুব কম প্রফেশনে এত চেঞ্জ হচ্ছে, প্রতিদিনই কিছু না কিছু হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এই যে যে নতুন নতুন ডেভেলপমেন্টগুলো হচ্ছে, চেঞ্জ হচ্ছে, ইনোভেশনটা আসতেছে, এটার সাথে কিন্তু সবাইকে আপগ্রেডেড হতে হবে, লেখাপড়া করতে হবে, শিখতে হবে, ট্রেনিং নিতে হবে। এটা যদি করা যায় তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই আর কি। ওকে, আমরা এবার একটু নতুন ধরনের ব্যাংকিং নিয়ে একটু জানতে চাই। ধরুন গত 20 বছরে বা আমার এতটুকু জীবনে আমি যতটুকু ব্যাংকিং দেখেছি, নেক্সট 20 ইয়ার্স 30 ইয়ার্স কি একই ধরনের ব্যাংকিং চলতে থাকবে? আপনি বলছেন ডিজিটাল হবো, কিন্তু ডিজিটাল আসলে কতটা হবো? প্রোডাক্ট, সার্ভিস, ইনোভেশন, ব্যাংকের পরিধি, এগুলো নতুনত্ব আনা যাবে কিনা, বা সিটিজেন্স ব্যাংকের এমন কোনো ভাবনা আছে কিনা যে আমরা একদম ব্যাংকের আদল বদলে ফেলবো? আপনি দেখেন, আমি বিদেশে গিয়ে একবার রিটেলতে গেলাম, আমি ভিজিটে একটা ব্যাংকে গিয়েছিলাম, আমি গিয়ে 2জন লোক পেয়েছি মাত্র। আমিও গিয়ে 4 জন পেয়েছি। এটা অনেক বড় একটা ব্যাংক, ওখানে কোনো মানুষ নেই। ওখানে যদি একটা লোন ডিসবার্স করতে হয়, একজন অফিসার আছেন, উনি বসে বসে কিছু ডাটা দিচ্ছেন। ওনার দেখা যায় যে লোন অ্যাপ্লিকেশন থেকে শুরু করে ডিসবার্সমেন্ট পর্যন্ত ওনার 20 থেকে 25 মিনিটে হয়ে যায়। দিস ব্যাংকিং। এর মানে এই না যে ওই দেশের লোকজন কিন্তু বেকার হয়ে গেছে, তাই না? আমাদের দেশ থেকে ওখানে যাচ্ছে কাজ করার জন্য। ঠিক একই রকম আমি বিভিন্ন দেশে কিন্তু দেখেছি। হ্যাঁ, তো এখন এই যে যে আমরা ব্যাংকিং যে চেঞ্জটা, আপনি যদি এখন থেকে 20 বছর আগের কথা ধরেন, এখন দেখেন ব্যাংকিং কত চেঞ্জ আসছে। প্রতিদিনেই কিন্তু নতুন নতুন চেঞ্জেস আসবে, ডিজিটাল ট্রান্সফরমেশন আসবে, ডিজিটাল ব্যাংকিং হবে, ক্যাশলেস সোসাইটি হবে। এখানে কিন্তু এটার সাথে কিন্তু আমাদের অভ্যস্ত হতে হবে, আমাদের কিন্তু আপগ্রেডেড করতে হবে নিজেদের। ব্যাংকিং এখন যে অবস্থায় আছে, আগামী 10 বছর পরে এটা কিছুতেই থাকবে না। আপনি এখনই দেখেন যে ব্যাংকে গিয়ে দেখেন মানুষের কিন্তু উপস্থিতি অনেক কমে গেছে, গ্রাহকদের। আগে যেটা হয়তো বড় ব্রাঞ্চগুলোতে যে মানুষে লোকে লোকারণ্য, এখন কিন্তু লোক নাই। এই যে ফরেন বিজনেসের জন্য কিন্তু ঘরে বসে করতে পারে, কেউ কিন্তু আসবে না, মেজর একটা পার্ট কিন্তু চলে যাবে। ক্যাশলেস সোসাইটি হয়ে গেলে কিন্তু কার্ডের মাধ্যমে মানুষ ট্রানজ্যাকশন করবে, অ্যাপের মাধ্যমে ট্রানজ্যাকশন করবে, ফিজিক্যাল প্রেজেন্সের কিন্তু দরকার হবে না। ব্যাংকিং কিন্তু টোটালি চেঞ্জ হয়ে যাবে। আপনি এআই দেখেন যেভাবে ডেভেলপ করছে, তো আমাদের কিন্তু ওইদিকে ধাবিত হতে হবে। ফিউচারে কিন্তু ব্যাংকিংয়ের কিন্তু সিস্টেমটাই টোটালি চেঞ্জ হয়ে যাবে, নতুন ধারণা, নতুন। আপনি তো নতুন দায়িত্ব নিয়েছেন একটি ব্যাংকের, আপনার ভাবনা কি? আপনি কি নতুনত্ব আনতে চান? আমরা যেটা বলেছি যে সিটিজেন ব্যাংকের কথা যদি বলেন, যে আমরা এটাকে একটা মডার্ন আধুনিক ব্যাংক হিসেবে প্রতিষ্ঠা করব। আমাদের ব্যাংকের কয়েকটা ভিশন আছে, যে আমাদের ব্যাংকটা হবে বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাংক, এবং এটা হবে যে আমাদের যারা কলিগ আছেন, কলিগেরা একদম গর্ব করতে পারে যে আমি সিটিজেন ব্যাংকের একজন এমপ্লয়ি। সিটিজেন ব্যাংকের যারা বোর্ড আছে তারা কিন্তু এটাকে একটা সুন্দর, ভালো একটা গুড অর্গানাইজেশন হিসাবে কিন্তু ইনস্টিটিউশন হিসেবে ডেভেলপ করতে চাচ্ছেন। এখানে আমরা গুড গভর্নেন্সটা এস্টাবলিশ করতে চাই, এখানে একটা ভালো প্রতিষ্ঠান করতে পারি যাতে করে প্রতিষ্ঠানটা দীর্ঘদিন দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারে। এখানে যারা কাজ করবেন তারা যেন নিশ্চিন্তে গুড ওয়ার্কিং এনভায়রনমেন্টে কাজ করতে পারে। আর আমরা ইনোভেশনের দিক থেকে যে ডিজিটাল ব্যাংকিংয়ের সবগুলো প্ল্যাটফর্মে আমরা যেতে চাই। আমরা আস্তে আস্তে ধরেন রুরাল ইকোনমিক ডেভেলপমেন্টে কাজ করতে চাই। আমরা এখন যদিও সংখ্যাটা কম আমাদের ব্রাঞ্চের, যেমন আমাদের এখন 21টা ব্রাঞ্চ আছে, আমরা এই বছর আরও 10টা ব্রাঞ্চ খুলব। আমাদের মেইন অবজেক্টিভটা কিন্তু গ্রামের দিকে যাওয়া, সারা বাংলাদেশে ছড়িয়ে পড়া। এই ব্যাংকিং প্রেজেন্সের বাইরে আমাদের এজেন্ট ব্যাংকিং, যেটা বললেন, সাব ব্রাঞ্চের মাধ্যমে যাওয়া, এজেন্ট ব্যাংকিং করা, রুরাল ইকোনমিতে কন্ট্রিবিউট করা, তারপর ব্যালেন্সড ইকোনমিক গ্রোথটা যাতে হয়, আমরা মার্জিনালাইজড পিপল যারা আছে তাদের জন্য যাতে কিছু করতে পারি, মানে সোশ্যাল যে ব্যাংকারদের অব্লিগেশনটা আছে সেখানে আমরা যেতে চাই।
যাতে করে ব্যাংকটা সোশিও ইকোনমিক ডেভেলপমেন্টে ভালো একটা কন্ট্রিবিউশন রাখতে পারে। আর গুড গভর্নেন্সের কথা যেটা বললাম আমরা, গুড গভর্নেন্সে ধরেন যেই মূল প্যারামিটারগুলো আছে আমাদের, যাতে ইনস্টিটিউশন ডেভেলপ করা যায়, আমাদের বোর্ড কিন্তু এক্ষেত্রে খুবই সিরিয়াস, যাতে প্রতিষ্ঠান আমাদের হিউম্যান রিসোর্স রিক্রুটমেন্ট, আমাদের ধরেন এই লোনস অ্যান্ড অ্যাডভান্স ডিসবার্সমেন্ট, তারপর হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, এই ক্ষেত্রে আমরা কিন্তু মানে যেটা গুড প্র্যাকটিস আছে ইন্ডাস্ট্রিতে, আমাদের সেন্ট্রাল ব্যাংক এবং কান্ট্রি যে ল আছে এটা আমরা সুন্দরভাবে ইমপ্লিমেন্ট করে সুন্দর একটা প্রতিষ্ঠান হিসাবে প্রতিষ্ঠিত হতে চাই, এবং এখানে যাতে করে কাস্টমাররা বেটার সার্ভিস পাবে, এবং এখানে যারা এই প্রতিষ্ঠানের সাথে জড়িত যেই কর্মকর্তা কর্মচারী আছে তারাও ভালো থাকবে। এটা ওভারঅল একটা ভালো প্রতিষ্ঠান হবে ফিউচারে। এবং আমরা ধরেন বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করছি যাতে করে আমাদের একবারে বড় ব্যবসায়ী থেকে শুরু করে রুরাল ইকোনমিতে যারা আছেন, মার্জিনাল পিপল, তাদের সবার জন্যই যাতে করে আমরা ভালো প্রোডাক্টগুলো দিতে পারি, তারা সবাই যাতে করে এখান থেকে বেনিফিটেড হতে পারে, আমরা ওইভাবে এগোতে চাই। ডিজিটাল ব্যাংকিংটা থাকবে, আবার আমাদের লার্জ কর্পোরেটের জন্য যে ফিজিক্যাল প্রেজেন্স থাকে এটাও থাকবে, সবার জন্য সব ধরনের সার্ভিস থাকবে। আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে শেষ প্রশ্নটির উত্তর জানতে চাই, ঠিক 1 দশক পরে অর্থাৎ 10 বছর পরে বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে আপনি কোথায় দেখেন? 10 বছর পরে ব্যাংকিং ইন্ডাস্ট্রিকে যদি বলি আমি, যে আমরা হয়তো 10 বছর পরে এই যে বাংলাদেশের এখন যে ফাইন্যান্সিয়াল সেক্টর যে আমাদের লোনস অ্যাডভান্স নিয়ে যে সমস্যা আছে, আমরা চাই যে এটা থাকবে না। দেশের ধরেন ফাইন্যান্সিয়াল সেক্টরটা ক্লিন হয়ে যাবে। এই যে টাকা নিয়ে টাকা পরিশোধ না করার যে একটা অভ্যাস প্রবণতা আছে, এটা থেকে দেশ বেরিয়ে যাবে, কারণ আমাদের অনেক সাফার করতে হয়েছে। এই সাফারিংটা যাতে না হয়, এটা ব্যাংকিং সেক্টরটা যাতে করে সুন্দর করে আবার ভালোভাবে কাজ করতে পারে, এখানে গুড গভর্নেন্সটা প্রতিষ্ঠিত হবে, এবং বাংলাদেশ ডিজিটালি অনেক এগিয়ে যাবে, এবং দেশের যে আগামী 10 বছর যে ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, এই ডেভেলপমেন্টে যেন ব্যাংক ভালোভাবে কন্ট্রিবিউট করতে পারে, এবং ইন্টারন্যাশনাল ট্রেডের জন্য আমরা অনেক ভালো করতে পারি। এবং আপনি একটা প্রশ্ন করেছিলেন যে বিশ্বের সাথে কিভাবে আমাদের ব্যাংকিংটা কীভাবে আমরা আরও অ্যালাইন করতে পারি, ইউরোপ আমেরিকা যেভাবে করে সেভাবে আমাদের ব্যাংকিং সিস্টেমটা ইমপ্রুভ করে, আমরা আশা করি আমরা সেদিকে ধাবিত হব। আমাদের শুরু করতে হবে আবার নতুন করে ওই পর্যায়ে যাওয়ার জন্য, হোপফুলি আমরা যেতে পারবো সেখানে। আমরাও তেমনটি আশা করি। জনাব আলমগীর হোসেন, আপনি আমাদের কাছে স্টুডিওতে এসে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে আবারও ধন্যবাদ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যখন ব্যাংকিংয়ের কথা শুনি, ছোটবেলা থেকেই ব্যাংক শব্দটা কিন্তু আমাদের কাছে খুব পরিচিত ছিল। ব্যাংক থেকে টাকা পাওয়া যায় এবং সেই টাকাটি ফেরত দিতে হয়। ছোটদের ব্যাংকের ভাবনাটা কিন্তু আসলে সঞ্চয়ের সেই ভাবনাটা থেকে শুরু হয়। যতই বড় হয় মানুষ, এই সঞ্চয়ের ভাবনাটা যেন আস্তে আস্তে দূরে সরে যায়, বিনিয়োগের প্রশ্ন চলে আসে। সেই বিনিয়োগের জন্য কিন্তু ব্যাংক আপনাদেরকে টাকাটি দিচ্ছে বা সেই টাকাটির যোগান তারা নিশ্চিত করার চেষ্টা করছে, কিন্তু সেই ব্যাংকের টাকাটা যদি কখনো কেউ ফেরত না দেয়, সেটি কিন্তু যেমন সেই ব্যক্তির জন্য বিব্রতকর, ব্যাংকের জন্য সেটি একেবারেই ব্যবসায়িক লোকসানের জায়গা। কাজে এই যে মানসিকতাটি তৈরি হয়েছে, সেই ব্যাংকের টাকাটা ফেরত দেওয়ার মানসিকতা কিন্তু এই মুহূর্তে আমাদের তৈরি করতে হবে। কেন এই মানসিকতা তৈরি হলো আমরা জানি না, নিশ্চয়ই কেউ কারো না কারো দ্বারা আমরা প্রলুব্ধ হচ্ছি, কিন্তু এই জায়গা থেকে আসলে বের হয়ে আসতে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, আমরা আমাদের ব্যাংকিং সেক্টরকে আন্তর্জাতিক পর্যায়ে যেতে চাই। আমি তো মনে করি বিদেশে গেলেও বাংলাদেশের একটা ব্যাংকের বিশাল ব্রাঞ্চ দেখবো, বিশাল একটা বিল্ডিং দেখবো, এরকম জায়গায় আমরা আসলে নিয়ে যেতে চাই। জনাব আলমগীর হোসেন বলছেন সেই স্বপ্নটা খুব দূরে নাই, যদি আমরা ডিউ ডিলিজেন্সগুলো এনশিওর করতে পারি এবং আমরা আমাদের ফাইন্যান্সিয়াল মার্কেটকে স্টেবল করতে পারি। যেই সংস্কারের কথা আমরা বলছি, সেই সংস্কারটা যদি আমরা সত্যি সত্যিই করতে পারি। এতক্ষণ ধরে যারা আয়োজন দেখেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।